পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সাথে সাথে দুর্নীতির ধরন, তার চরিত্র, এগুলো কিভাবে বদলেছে মানে গত কয়েক দশকে। আজ আমরা কিছু সূত্র ধরে সেটাই একটু বোঝার চেষ্টা করব। মানে বামফ্রন্ট আর তৃণমূল কংগ্রেস এই দুটো আমলের নিরিখেই দেখব। আমাদের আলোচনার লক্ষ্যটা হলো এই সূত্রগুলোর ভিত্তিতে একটা ছবি আঁকা। দুর্নীতির ধরনটা কেমন ছিল বা আছে, কারণগুলো কি, আর বেরোনোর পথটাই বা কি। হ্যাঁ, বিষয়টা খুব জরুরি। দেখুন, বামফ্রন্ট যখন এলো মানে ৭৭ সালে, তখন কিন্তু শুরুটা অন্যরকম ছিল। অপারেশন বর্গা বা পঞ্চায়েতি রাজের মতো পদক্ষেপগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল তো। হ্যাঁ, ভূমি সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, একটা চেষ্টা ছিল স্বচ্ছতার। কিন্তু সূত্রগুলো বলছে ৮০ সালের মাঝামাঝি থেকেই ছবিটা একটু বদলাতে শুরু করে। ঠিক, যেমন ধরুন সরকারি চাকরিতে, বিশেষ করে স্কুল বা সমবায়ে, এই দলীয় লোক বা পরিচিতদের সুযোগ করে দেওয়া, মানে স্বজন পোষণ যাকে বলে। হ্যাঁ, সেই অভিযোগটা বেশ জোরালো হয়। আর চাকরির জন্য ঘুষ অল্প অঙ্কের হলেও সেই চলটাও শুরু হয় তখনই। ঋণ খেলাপি এই ঘটনাগুলো বাড়ে। তাছাড়া স্থানীয় স্তরে তোলাবাজি, মানে প্রমোটারদের থেকে বা ক্লাবের অনুষ্ঠানের নামে চাঁদা আদায়। এগুলো বেশ শোনা যেত। এমনকি কিছু নেতার বিরুদ্ধে বেনামে বা আত্মীয়ের নামে জমি নিয়ে মানে বেসরকারি স্কুল, কলেজ, হাসপাতাল তৈরির অভিযোগও তো সূত্রগুলোতে আছে। হ্যাঁ, আছে। এর কারণ হিসেবে মূলত প্রাতিষ্ঠানিক দুর্বলতা, রাজনৈতিক প্রভাব আর স্বচ্ছতার অভাবের কথাই বলা হচ্ছে। আর ওই সময়ের রাজনৈতিক হিংসা, মানে যাকে গুন্ডারাজ বলা হয়, সেটার কথাও তো বাদ দেওয়া যায় না। মানে ক্যাডার হিসেবে দুষ্কৃতীদের ব্যবহার করার অভিযোগ। হ্যাঁ, সেই ধারাটাও ছিল। সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো ঘটনাগুলো অবশ্য একটু অন্য প্রেক্ষিতের, মানে শিল্পনীতি বা জমি অধিগ্রহণ নিয়ে, কিন্তু সেটা ওই পর্বের শেষের দিকেই। তবে একটা জিনিস, মানে কিছু জায়গায় হয়তো রাশ টানার চেষ্টাও হয়েছিল, ওই যে ইএস প্রকল্পে কমিউনিটি মনিটরিং। হ্যাঁ, হয়েছিল। তবে তার কার্যকারিতা নিয়ে সূত্রগুলো আবার দূরতম কথা বলছে। কোথাও দলীয় নিয়ন্ত্রণ, তো কোথাও স্থানীয় নেতারাই সুবিধা নিয়েছে। মানে খুব সফল বলা যায় না হয়তো। আচ্ছা, এবার যদি ২০১১-র পরের পর্বে আসি, মানে তৃণমূল কংগ্রেসের আমলে, সূত্রগুলো তো বলছে দুর্নীতির মাত্রা, প্রকটতা দুটোই বেশ বেড়েছে। হ্যাঁ, অনেকটাই। দেখুন না, সারদা, রোজ ভ্যালি, কি বিশাল সব চিটফান্ড কেলেঙ্কারি, মানে হাজার হাজার সাধারণ মানুষের টাকা, পঞ্জি স্কিম যাকে বলে। উফ, সাংঘাতিক। তারপর নারদাস্টিং অপারেশন, যেখানে ক্যামেরায় টাকা নেওয়ার অভিযোগ উঠল। ঠিক, শুধু তাই নয়, কয়লা পাচার, গরু পাচার, আর এখন তো এই এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন আর পৌরসভার নিয়োগ দুর্নীতি, এগুলো তো একেবারে সাম্প্রতিককালের বড় ঘটনা। আর তাতে যেভাবে মানে শীর্ষস্থানীয় নেতা, প্রাক্তন মন্ত্রী যেমন পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য, এদের গ্রেফতারি, আদালতের নির্দেশে তদন্ত, পরিস্থিতিটা খুবই জটিল হয়ে গেছে। দুর্নীতির ধরনটাও যেন আরও ছড়িয়ে পড়েছে। এই কাঠমানি, সিন্ডিকেট রাজ, এই শব্দগুলো তো এখন মুখে মুখে ফেরে। হ্যাঁ, মানে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে দেওয়ার জন্য কমিশন বা নির্মাণ সামগ্রী সরবরাহে নিয়ন্ত্রণ, আর ওই যে শিক্ষক নিয়োগে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঘুষের অভিযোগ, ভাবা যায়। অদ্ভুত ব্যাপার হলো, কিছু ক্ষেত্রে মানুষও যেন মানে দ্রুত পরিষেবা পাওয়ার জন্য এই ব্যবস্থাকে মেনেই নিচ্ছে কিছুটা। সেটাই তো, এটা একটা সাংঘাতিক দিক। এমনকি স্বনির্ভর গোষ্ঠীর মতো নেটওয়ার্ক ব্যবহার করেও পঞ্জি স্কিম ছড়ানোর কথা জানা যাচ্ছে সূত্র থেকে। আর রাজনৈতিক হিংসা, সেটা কি কমেছে? সূত্রগুলো কিন্তু তা বলছে না, বরং ইঙ্গিত দিচ্ছে যে আগের আমলের দুষ্কৃতীরাই অনেকের রং বদলে নতুন শাসক দলের ছত্রছায়ায় চলে এসছে। ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনের কথা তো মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, সেই সন্ত্রাসের অভিযোগ তো মারাত্মক ছিল। একটা জিনিস কিন্তু বেশ স্পষ্ট, মানে রাজনৈতিক হিংসা আর এই গুন্ডারাজ, এটা যেন একটা ধারাবাহিকতা। একদম। আর তার সাথে প্রশাসন বা পুলিশের একাংশের বিরুদ্ধে ওই তদন্তে ঢিলেমি বা প্রভাবশালীদের আড়াল করার অভিযোগ, মানে আদালতের হস্তক্ষেপের আগে পর্যন্ত। দুটো আমলেই তো এই জবাবদিহিতার অভাবটা একটা বড় সমস্যা, তাই না? অবশ্যই। তার সাথে ধরুন অতিরিক্ত নিয়মকানুনের ফাঁস, অস্বচ্ছ পদ্ধতি, রাজনৈতিক হস্তক্ষেপ, আবার সরকারি কর্মকর্তাদের একাংশের কম বেতন বা হুইসেল ব্লোয়ারদের সুরক্ষার অভাব, এগুলো তো কারণ। আর সাধারণ মানুষের ভূমিকাটা কি? একদিকে যেমন অনেকে হয়তো চাপে পড়ে ঘুষ দিচ্ছেন, অন্যদিকে অনেকে জেনে বুঝে বেশি লাভের লোভে পঞ্জি স্কিমে টাকা রাখছেন বা ছোটখাটো দুর্নীতির সুবিধা নিচ্ছেন। মানে একটা ধারণা যেন সবাই তো করছে।
হ্যাঁ, এই সবাই করে মনোভাবটাই দুর্নীতিকে স্বাভাবিক করে তুলেছে যেন। যার ফলটা পড়ছে রাজ্যের অর্থনীতির ওপর, উন্নয়নের ওপর আর ব্যবস্থার প্রতি মানুষের আস্থার উপর। তাহলে বেরোনোর পথটা কি? সূত্রগুলো কি বলছে? কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যেতে পারে? দেখুন, সবচেয়ে বড় দায়িত্ব তো রাজনৈতিক দলগুলোরই। দলের ভেতরে স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো আনতেই হবে। দলীয় তহবিল, নির্বাচনী খরচ এসবের স্বচ্ছতা দরকার। স্বাধীন তদন্তকারী সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আর যারা অপরাধমূলক কাজে যুক্ত, তারা দুর্নীতির বিরুদ্ধে বলবে, মানে হুইসেল ব্লোয়ার, তাদের সুরক্ষা দিতে হবে। আর নাগরিক হিসেবে আমাদের কি করার আছে? আমাদের আরও সক্রিয় হতে হবে, সজাগ থাকতে হবে। তথ্যের অধিকার আইন বা আরটিআই এর ব্যবহার বাড়াতে হবে। সরকারি প্রকল্পের রূপায়ণে নজরদারি, অংশগ্রহণ এগুলো দরকার। মানে একটা বৃহত্তর সামাজিক আন্দোলনও দরকার। হ্যাঁ, আর তার সাথে দ্রুত বিচার প্রক্রিয়া, মানে ফাস্ট ট্র্যাক কোর্ট, আর দুর্নীতি দমন আইনের কঠোর প্রয়োগ। কে কোন দলের সেটা না দেখে। সরকারি পরিষেবা যত বেশি ডিজিটাল হবে, তত হয়তো দুর্নীতির সুযোগ কমবে। সব মিলিয়ে যা বোঝা গেল, পশ্চিমবঙ্গে বাম বা তৃণমূল কোনো আমলেই দুর্নীতিমুক্ত থাকা যায়নি, বরং চরিত্র বদলেছে, গভীরতা বেড়েছে। আর এর ফলে উন্নয়ন ধাক্কা খেয়েছে, মানুষের আস্থাও কমেছে। আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। এই যে দুর্নীতির গভীর শিকড়, এটা উপড়ে ফেলার পথে আসল বাধা কোনটা? সমাজে এর প্রতি এক ধরনের মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়ে যাওয়া, নাকি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা যা বারবার সুযোগ করে দিচ্ছে? এটা সত্যি একটা বড় প্রশ্ন। হয়তো দুটোই একে অপরের সাথে জড়িত। এটা নিয়ে আমাদের সবাইকে আরও ভাবতে হবে।